আচ্ছা, তো এরপরে এইখানে তো আমরা জাস্ট 1/y এর এইখানে y দ্বারা জাস্ট গুণ করলাম, তাহলে 2y, আর আর এখানে y1 সেক স্কোয়ার লন ওয়াই। তো এখন এটাকে আবার আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তো আমাদের বাম দিকে এইখানে হবে 2 ধ্রুবক, y কে ডিফারেন্সিয়েশন করলে y1। এখন এখানে ডান দিকে শুরুতে y1 কে রেখে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে 2 সেক এক্স, তারপর আবার সেক এক্স এর ডিফারেন্সিয়েশন, তাহলে এটা হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স। এখন আমরা যেটাকে এক্স ধরে নিছি, আবার ওইটা ডিফারেন্সিয়েশন অর্থাৎ লন ওয়াই 1/y, আবার ওয়াই এর ডিফারেন্সিয়েশন y1। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে প্লাস সেক স্কোয়ার লন ওয়াই কে বাইরে রেখে y1 এর ডিফারেন্সিয়েশন করলে y2, এটা আসে। তো এখন এখানে যে এই y আর এদের এখানে কি কোথাও y আছে আর হম y তো থাকার কথা একটা। আচ্ছা, ধরো এইটাকে একটু মডিফাই করলে আসবে y, y সমান কি হবে? আচ্ছা, তো এইখানে 2y1, তো এইখানে আমাদের 2y1 আর উম, এটা 2y1 তো আছে, এরপরে এইখানে y1, এইখানে y1, y1 স্কোয়ার ইন্টু 2 সেক স্কোয়ার লন ওয়াই, এরপরে এখানে আছে 10 লন ওয়াই 1/y, আর এইখানে সেক স্কোয়ার লন ওয়াই, আর এখানে y2। ওকে, তো এখন এইখানে 2y1, আচ্ছা, তো তাহলে y1 পুরো এইখানে y1 স্কোয়ার, সেটা হইলো, আর এখানে 1/y আছে সেক স্কোয়ার, সেক স্কোয়ার ইউ, আর y2। সো y2 এখানে কোথাও কি আসছে? হ্যাঁ, y2 সেক স্কোয়ার ইউ, এটা তো এটা মিলছে, কারণ ইউ সমান যদি লন ওয়াই হয় তাহলে এখানে লন ওয়াই এর জায়গায় ইউ বসাই দিলে এইটা মিলবে। আর এটা হচ্ছে 2y1 আর 10 ln y সমান হচ্ছে 2x। আচ্ছা, দাঁড়াও এইখানে 2y1 সেক স্কোয়ার ln y 10y। আচ্ছা, এই যে এই লাইনটা থেকে এখানে খেয়াল করো, এইখানে আমরা যদি সেক স্কোয়ার লন ওয়াই এর জায়গায়, এখানে তো y1 স্কোয়ার আছেই, 2 সেক স্কোয়ার লন ওয়াই এর জায়গায় আমরা যদি এখানে 2y
ডিভাইড বাই y1 লিখি, আর এইখানে 10 ln y, আর এইখানে 1 ডিভাইড বাই y প্লাস এইখানে আমাদের যা আছে তাই। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো এখন এইখানে 2y1 তো আছেই, আর এখন এইখানে কাটাকাটি করলে আমাদের এইখানে কি থাকে? 2 আর 2 মিলে 4। আচ্ছা, 4 লিখলাম, আর এইখানে এই যে y আর 1 ডিভাইড বাই y মিলে বাদ, y আর 1 ডিভাইড বাই y মিলে বাদ, আর একটা এখানে y1 স্কোয়ার, নিচে আসছে y1, তাহলে এখানে থাকবে একটা মাত্র y1। ওকে, আর 10 ln y, এই যে দেখো ln y এর মান হচ্ছে ইউ, তাহলে 10 ইউ প্লাস এইখানে হচ্ছে সেক স্কোয়ার ln y এর মান ইউ, আর এইখানে y2। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখতে পারবো? এইখানে সেক স্কোয়ার ইউ ইন্টু y2, আর এইখানে আমাদের আছে 4y1 ইন্টু 10u মাইনাস 2y1, এটা ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন নেক্সট লাইনে এইখানে সেক স্কোয়ার ইউ ইন্টু y2, আর এখন এইখানে 2y1 আমরা যদি কমন নিই, 2y1 কমন নিলে এইখানে থাকবে 2 tan u, আর এইখানে -1 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন মিলছে। এটা বুঝছো? হুম। ওকে, তারপরে এটা কয় নম্বর? 8। কি ব্যাপার, এই ম্যাথ করে গেল? আচ্ছা, এটাই তো লাস্ট না? এরপরে এরপরে 8 শুরু। হুম, চেক করো। এই চ্যাপ্টারের ম্যাথ গুলো একদম সহজ সহজ। এখন এখানে খেয়াল করো y, এখানে হচ্ছে সাইন এম সাইন ইনভার্স এক্স। এখন এই অবস্থায় থাকলে কিন্তু মানে সাইন আর সাইন ইনভার্স কিন্তু বাদ যাবে না, যদি এখানে এমটা যদি না থাকতো সেই ক্ষেত্রে সাইন এবং সাইন ইনভার্স কিন্তু বাদ যাইতো। তো এই এই অবস্থায় কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা যদি এখানে ডিফারেন্সিয়েশন করি, এটা কি হবে? y1, প্রথমে সাইনের সূত্র কস যা আছে তাই, ইন্টু এম ধ্রুবক, আর সাইন ইনভার্স এক্স ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তো এইখানে y1 1 মাইনাস এক্স স্কোয়ার এম কস এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এখানে বর্গ করলে এখানে কি বর্গ করার দরকার আছে? সাইন সাইন ইনভার্স এক্স হইতো, তারপরে না বর্গই করি, সমস্যা নেই। তাহলে এখানে হয়তো এম স্কোয়ার, আর এইখানে হয়তো আমাদের কজ স্কোয়ার
এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এটা আমাদের যা আছে তাই। কজ স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারবো 1 - sin স্কোয়ার। তো এখানে 1 - sin m sin ইনভার্স এক্স এর মান হচ্ছে ওয়াই। তো এখন যেহেতু এর উপর একটা বর্গ আছে, তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার। এখন এখানে ডিফারেন্সিয়েশন করো। তাহলে এটা আমাদের হচ্ছে 1 - x স্কোয়ার, আর এটা হবে 2y1, আর এখানে y2 প্লাস y1 স্কোয়ার, এটা হবে -2x। তো আর এটা হচ্ছে এম স্কোয়ার কে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে -2y, তারপর আবার হবে y1। আর তো এটা করার দরকার নাই, কারণ এখানে এম স্কোয়ার তো আমাদের ধ্রুবক হিসেবে আছে। ওকে, তো এম স্কোয়ার কে বাইরে রেখে এটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে। হ্যাঁ, এখন সবগুলো থেকে 2y1 এখান থেকে কমন নাও। তাহলে 1 - x স্কোয়ার, এইখানে থাকবে y2, এইখানে -2y1 কমন নিলে থাকবে শুধুমাত্র এক্স আর একটা y1। আর এইদিকে এই ডান দিকেটা বাম দিকে এসে প্লাস হয়ে যাবে। আর এখান থেকে 2y1 কমন নিলে আমাদের থাকবে শুধুমাত্র এম স্কোয়ার আর একটা ওয়াই। এটা আশা করি বুঝছো। এর পরেরটা সেম। এগুলো সবগুলোই হোমওয়ার্ক দেওয়া উচিত। এটা তো হোমওয়ার্ক। 5 নম্বরটা, এটাও সহজ একদম। আচ্ছা দেখো, এখানে 4 নম্বরটা এখানে খেয়াল করো। 4 নম্বর হচ্ছে এক্স সমান দেওয়া কজ আলফা, ওয়াই সমান দেওয়া সাইন এ আলফা। তো এখন আমরা এখান থেকে আলফা সমান কি লিখতে পারি? কজ ইনভার্স এক্স। তাহলে আলফা সমান যদি কজ ইনভার্স এক্স হয়, তাহলে ওয়াই সমান কি হবে? সাইন এ, এর মান হচ্ছে কজ ইনভার্স এক্স। ওকে, তো এখন এখন যেহেতু এই মেথে ডিওয়াই বাই ডিএক্স এর এখানে ফরম্যাটে চাইছে, তো অতএব এটা ডিওয়াই বাই ডিএক্স। সাইন আছে প্রথমে কজের সূত্র কজ এ কজ ইনভার্স এক্স, তারপরে এখানে হচ্ছে -a 1/, এটা তাহলে 1 - x স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স -a cos a cos ইনভার্স এক্স। এখন বর্গ করলে এটা হবে 1 - x স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স এর উপর স্কোয়ার। এটা এ স্কোয়ার, এখন এখানে কজ, এখন আসবে এখানে কজ স্কোয়ার, তো আমরা কজ স্কোয়ারের জায়গায় একবারে 1 - sin স্কোয়ার লিখতে পারবো। তো এখানে সাইন স্কোয়ারের জায়গায় লেখা যায় 1 - y স্কোয়ার। হ্যাঁ, এখন এখানে ডিফারেন্সিয়েশন করো। 1 - x স্কোয়ার কে রেখে এটা শুরুতে হবে 2 dy/dx, তারপর আবার dy/dx বলতে y1 আর কি। তাহলে এটার মধ্যে শুরুতে হলো 2y1, আবার y1 কে ডিফারেন্সিয়েশন করলে y2, অর্থাৎ d² y ডিভাইড বাই dx স্কোয়ার প্লাস
ডিওয়াই বাই ডিএক্স এর উপর স্কোয়ার ইন্টু 1 - x² ডিফারেন্সিয়েশন করলে -2x, এ স্কোয়ার ধ্রুবক হিসেবে বাইরে থাকবে, -2y। এখন দেখো এখানে y1 তো লেখা যাবে না, এখানে ডিওয়াই বাই ডিএক্স লিখতে হবে। আচ্ছা, তো এখন সবগুলো থেকেই 2 dy dx আমরা যদি কমন নেই, তাহলে এখানে থাকতেছে 1 - x² d² y ডিভাইড বাই dx²। আর এইখানে -2x, 2 তো এখানে চলে যাবে, কারণ আমরা তো 2 dy/dx কমন নিব, তাহলে থাকবে একটা x আর একটা dy/dx। আর ডান দিকেরটা আমাদের বাম দিকে এসে প্লাস হয়ে যাবে, এইখান থেকে 2 dy/dx নিয়ে গেলে থাকবে a² আর একটা মাত্র y। এটা অ্যান্সার। এর পার্টটা নিজে করবা, সহজ। বুঝছো এগুলা? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন এখানে খেয়াল করো। আচ্ছা, তো এখন এইখানে আমাদের এনতম অন্তরজ। তো এটা আমরা একটা নর্মাল জিনিস দিয়ে আগে বুঝি, সাইন এক্স এর এনতম অন্তরজ। তো এইটা আমাদের তাহলে, আমরা যদি ওয়াই সমান সাইন এক্স ধরে নেই, তাহলে y1 সমান এখানে কি হবে? কজ এক্স। y2 সমান মাইনাস সাইন এক্স। y3 সমান মাইনাস কজ এক্স। y4 সমান, এটা মাইনাস মাইনাসে প্লাস হয় আবার সাইন এক্স হয়ে যাবে। এটাই তো না? ওকে। তো এখন এখানে খেয়াল করো, সবগুলোই আমাদের একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, তো ওই ওই প্যাটার্নটা আমাদের এনতম অন্তরজ বের করতে বললে ওই প্যাটার্নটা এখানে অবশ্যই ধরতে হবে। যে- না হলে এনতম অন্তরজ কিন্তু বের করা যাবে না। তো দেখো, মানে আমাদের যেটা মেইন, যেটা তুমি সবগুলা ওর ফরম্যাটে নিয়ে আসবা। তো কজ এক্স কে আমাদের কিভাবে, মানে সরি, এখানে আমাদের যেটা মেইন, যেটা সাইন এক্স, তো এখন সবগুলোকে সাইন এক্স এর ফরম্যাটে আমরা সাজাবো। তো এখন এখানে প্লাস কজ এক্স আছে, সাইন এক্স কে কিভাবে লিখলে প্লাস কজ এক্স হবে বলো তো? সাইন এক্স কে কিভাবে লিখলে পাই এটা? হ্যাঁ, এটাতে π/2 প্লাস এক্স, অথবা -x লিখলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন আবার এইখানে আসছে আমাদের মাইনাস সাইন এক্স আছে। তো আমরা যদি এটাকেও সাইনের ফর্মেটে লিখতে চাই, তো সাইন সাইনকে সাইনের ফর্মেটে রাখতে গেলে এটাকে 2 × π/2 লিখতে হবে। আচ্ছা, 2 × π/2 আমরা লিখলাম কারণ সাইনকে সাইনে রাখতে হবে। তো এখন এর এর চিহ্ন হচ্ছে নেগেটিভ। তো আমাদের এটাকে 2 × π/2 মানে 180 ডিগ্রি, এটা দ্বিতীয় চতুর্ভাগে। তো আমরা যদি এটাকে তৃতীয় চতুর্ভাগে নিয়ে যাই, তাহলে এটা আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের মাইনাস না দিয়ে প্লাস দেওয়া লাগবে, যাতে এটা তৃতীয় চতুর্ভাগে চলে যায়। ওকে। তো এখানে হচ্ছে +x দিলে এটা তৃতীয় চতুর্ভাগে চলে যাবে। এরপরে আছে আবার cos x এবং মাইনাস cos x। তাহলে এখানে 3 × π/2 যদি দেই, π/2 এর বিজোড় গুণিতক, তাহলে এটা আমাদের সাইন থেকে কজ হয়ে গেল। এখন এটার আমাদের চিহ্ন আবার নিয়ে আসতে হবে মাইনাস। তো সেই ক্ষেত্রে এখন তুমি যদি এখানে প্লাস দিয়ে এটাকে চতুর্থ চতুর্ভাগে নিয়ে যাও, তাও তো মাইনাস আসতেছে। অথবা মাইনাস দিয়ে এটাকে তৃতীয় চতুর্ভাগে
রাখলেও চিহ্ন মাইনাস আসবে, বাট আমরা যদি একই প্যাটার্ন এখানে ফলো করতেছি, তো এখানে সবগুলাতে প্লাস দেওয়াই বেটার। ওকে, এরপরেরটা সাইনই রাখতে হবে, তার মানে 4 × π/2 জোড় গুণিতক। এখন দেখো এটা চতুর্থ চতুর্ভাগে, আমরা যদি প্লাস কিছু দিই তাহলে এটা প্রথম চতুর্ভাগে চলে যাবে, এবং প্রথম চতুর্ভাগে চলে গেলে এখানে এটা চিহ্ন প্লাসই থাকবে। তো সবগুলাকে আমরা সাইনের ফর্মেটে নিয়ে আসলাম। তো এগুলো সবগুলোই দেখো একটা একটা নির্দিষ্ট ফর্মেটে ফলো করতেছে। আমাদের প্রথমটা হচ্ছে 1 × π/2 প্লাস এক্স, পরেরটা 2 × π/2, পরেরটা 3 × π/2, পরেরটা 4 × π/2। তাহলে এইভাবে ড্যাশ 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 দিয়ে এনতম অন্তরজ অর্থাৎ yn, এটা এখানে কি হবে, এর এনতম অন্তরজ হবে সাইন n × π/2 প্লাস এক্স। এটা হচ্ছে এর এনতম অন্তরজ, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইখানে এই যে আমাদের 9-এর 1 নম্বরটা, y = আমরা যদি cos ax এখানে ধরে নেই, তাহলে y1 সমান মাইনাস, এখানে প্রথমে সাইন ax হবে, আবার ax কে ডিফারেন্সিয়েশন করলে একটা a গুণ এখানে গুণ আকারে চলে আসবে, y2 মাইনাস a। এখন সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এ এক্স, আবার এ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে একটা এ আসবে, ওই এ আর এ মিলে হয়ে যাবে a²। y3 আবার কজ এক্স এর ডিফারেন্সিয়েশনের জন্য একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাস প্লাস এস। আচ্ছা, এখানে a² হবে, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন সাইন এ এক্স, আবার এ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যে এ আসবে ওইটা মিলে হয়ে যাবে কিউব, আর কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে যে মাইনাস 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 প্লাস হয়ে গেছে। তাহলে y4 এখানে কি হওয়া উচিত, a⁴, আর একটা এ যে বাইরে আসবে, ওইটা মিলে a⁴, আর এটা হবে cos a x। তো এখন আমরা যদি এটাকে সেম সেম ফরম্যাটে যদি এটাকে মিলাইতে চাই, তো এইখানে আমাদের হচ্ছে যে মাইনাস, আমাদের মেইনটা যেহেতু cos, তো আমরা সবগুলোকে cos এর ফরম্যাটে লিখবো। তাহলে বাইরে a আছে, cos, তাহলে আমাদের cos লিখবো, এটাকে সাইন মিলাইতে হবে, তাহলে π/2 প্লাস ax। এখন এইখানে আমাদের প্লাস দেয়া লাগবে, তো আমি π/2 তো দিলাম যাতে cos থেকে সাইন হয়, আর এখানে প্লাস দেওয়ার রিজন হচ্ছে যাতে cos আমাদের দ্বিতীয় চতুর্ভাগে যায়, এবং দ্বিতীয় চতুর্ভাগে cos এর চিহ্ন নেগেটিভ। ওকে, এর পরেরটা a² cos 2 × π/2, এটাকে আমরা নিয়ে যাব তোমার তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে cos এর চিহ্ন তো নেগেটিভ, এবং 2 × π/2 জোড় গুণিত হওয়ার জন্য এটা চেঞ্জ হবে না। ওকে, এগুলো আশা করি বুঝছো। তাহলে cos 3 × π/2 প্লাস যদি ax দেই, তাহলে এটা চলে যাবে চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে তো cos তো প্লাস, তো এটা চিহ্ন প্লাস থাকবে। a⁴ cos, এখন cos কে কজি রাখার জন্য 4 × π/2, এখন এটা চলে যাবে প্রথম চতুর্ভাগে যে এখানে চিহ্ন প্লাস। তো এটাও আমাদের সেম একটা প্যাটার্নই কিন্তু ফলো করতেছে, y⁴, তাহলে yn হবে। এখন দেখো তাহলে এর পাওয়ার হবে কত, যখন 1 তখন এর পাওয়ার হচ্ছে 1, 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4, তাহলে yn হবে a⁴n, a⁴n cos, তাহলে এটা হবে n π/2 প্লাস ax। এটা বুঝছো? হ্যাঁ। এবং এটা মুখস্থ রাখতে হবে, এইটাও মুখস্থ রাখবে। এই যে আবার তুমি এটা সেম ভাবে এটা বের করে দেখবা, যে y যদি সাইন bx হইতো, তাহলে এটার এনতম অন্তর সেম ভাবে হইতো b⁴n
সাইন এন ইন্টু পাই বাই টু প্লাস বিএক্স, এটাই হইতো। তাহলে এগুলা মেইনলি মনে রাখতে হবে। আহ, মানে বিভিন্ন নৈবিত্তিকের জন্য আর কি তোমাকে এটা ডিরেক্ট দিয়ে জিজ্ঞেস করবে যে এটার এনতম অন্তর হচ্ছে কত। অথবা এখন তোমাকে এটা জিজ্ঞেস করলো যে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন 10x এর তোমার দশম অন্তর হচ্ছে কত হবে। এখন তোমার যদি এগুলো সূত্র মনে থাকে তাহলে তুমি ডিরেক্ট এটা বলে দিতে পারবা কিন্তু। আর যদি এগুলো মনে তোমার না থাকে তাহলে 10 বার ডিফারেন্সিয়েশন করে তুমি যদিও বের করতে পারবা, বাট একটু টাইম লাগবে আর কি। তো এই যে সাইন এক্স এর এবং কজ এক্স এর এনতম অন্তরজ যেগুলো মুখস্থ রাখবা। ওকে। আচ্ছা, এখন এখন এখানে এখানে 3 নম্বরটা খেয়াল করো। টু সাইন 3x কস 2x, এটা টু সাইন এ কস বি এর সূত্র। টু সাইন এ কস বি এটা কিসের সূত্র? এটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি না? টু সাইন এ কস বি, হ্যাঁ। সাইন এ প্লাস বি দিলে হবে সাইন 5x প্লাস সাইন এ মাইনাস বি দিলে হবে শুধুমাত্র সাইন এক্স। তাহলে আমাদের যদি এটা ওয়াই হয়, তো এইটার এনতম অন্তরজ, এইটার এনতম অন্তরজ প্লাস এইটার এনতম অন্তরজ। তাহলে সাইন 5x এর এনতম অন্তরজ এখানে কি হবে? এ টু দি পাওয়ার এন সাইন এন ইন্টু পাই বাই টু প্লাস এ, এ থাকার বি থাকুক পি কিউ যাই থাকুক না কেন, তাহলে বি এক্স তার মানে 5x এইটা প্লাস সাইন এক্স এর এনতম অন্তরজ, তো এখানে বি বলতে 1, তাহলে 1 এর পাওয়ার n, মানে এটা তো আলটিমেটলি 1ই, সাইন এন ইন্টু পাই বাই টু প্লাস বি এক্স মানে 1 ইন্টু এক্স, এটা অ্যান্সার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন দেখো এই যে 4 নম্বরটা, ওয়াই ইজ ইকুয়াল টু 4 সাইন কিউব এক্স। এখন তুমি যদি এইটার এনতম ডিফারেন্সিয়েশন বের করতে যাও অনেক বড় হবে। সো আমরা এখানে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করব। সাইন 3 এর সূত্র কি? সাইন 3 এর সূত্র কি? 4 সাইন কিউব এক্স মাইনাস, থ্রি। আচ্ছা এখানে এ লিখ, এ লিখে, তাহলে সাইন 3 এর সূত্র হচ্ছে 4 সাইন কিউব এ, 4 সাইন কিউব এ মাইনাস 3 সাইন এ, এটা না? হুম। নাকি উল্টা লিখলাম? না, উল্টা লিখলাম তো। সাইন 3 এ সমান হবে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। সাইন 3 এ সমান 3 সাইন এ, হ্যাঁ 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ, এটা না? 3 সাইন এ মাইনাস, এটাই তো। ওকে। তো এখন এখান থেকে 4 সাইন কিউব এ সমান এখানে তাহলে আমাদের কি আসতেছে? 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, এটা না? এটা বুঝছো? মানে জাস্ট এইখানে হ্যাঁ। সাইন, তো এর এনতম হুম। ডিফারেন্সিয়েশন হবে এই দুইটার এনতম ডিফারেন্সিয়েশনের, এখানে যোগফল থাকলে যোগফল, বিয়োগফল থাকলে বিয়োগফল। তো এইটার এনতম ডিফারেন্সিয়েশন কি হবে? এই যে দেখো, এইখানে 3 কিন্তু এ বা বি না, এই 3 আমাদের বাইরে আছে।
আর এই যে আমাদের ভিতরে যে থ্রি আছে, ওই থ্রি এর জন্য 3 টু দি পাওয়ার n হবে। এই যে বাইরের থ্রির জন্য আবার কিন্তু 3 টু দি পাওয়ার n লিখতে যায় না আবার। এখানে এখানে বাইরের থ্রির কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে তুমি যতই ডিফারেন্সিয়েশন করো এটা প্রতিবারই ধ্রুবক হিসেবে বাইরে থাকবে। সো এর কোনো চেঞ্জ হবে না। মানে এই থ্রি তো এখানে এখানে বাইরে আছে তো আছে। এই যে এর জন্য আমাদের থ্রি এখানে থাকবে, ইনটু সাইন এক্স এর n তম ডিফারেন্সিয়েশন হবে 1 টু দি পাওয়ার n সাইন n × π/2 bx বলতে 1x। তো এরপরে তুমি নেক্সট লাইনে 1 টু দি পাওয়ার n মানে তো ওয়ানই। সো এটা এখানে না লিখলেও হয় আসলে। এরপরে মাইনাস, এখন দেখো এই যে সাইন bx আছে, তো সেই ক্ষেত্রে হবে b টু দি পাওয়ার n সাইন, এখানে এটা কি হবে n π/2 প্লাস bx বলতে 3x, এটাই অ্যান্সার। তো এখন তো আমি এগুলো করাইলাম এই জন্য, মুখস্থ আসার জন্য এগুলো ডিরেক্ট লিখতেছি। তো পরীক্ষার খাতায় কিন্তু ডিরেক্ট লেখা যাবে না, পরীক্ষার খাতায় এই তোমার এই পুঁতিটাই আবার বের করে দেখাইতে হবে। আচ্ছা, তারপরে 5 নাম্বারটা cos কিউব x। তো আমরা এখানে সূত্র মেলানোর জন্য একটা 1/4 লিখবো, 4 cos কিউব x। তো cos 3 এর সূত্র থেকে 4 cos কিউব x এর মান এটা যদি বের করো তাহলে এটা আসবে cos 3x প্লাস 3 cos x। এখন এটা যদি y হয় তাহলে আমাদের n তম ডিফারেন্সিয়েশন হবে 1/4, তো বাইরে থাকবে। cos 3x এর ক্ষেত্রে এটা হবে 3 টু দি পাওয়ার n cos n × π/2 প্লাস 3x হবে এইটা, প্লাস এখানে 3 বাইরে থাকবে। আর cos x এর n তম ডিফারেন্সিয়েশন 1 টু দি পাওয়ার n, তো 1 টু দি পাওয়ার n লেখার দরকার নাই। cos n × π/2 প্লাস 1 × x বলতে x, এটা অ্যান্সার। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। আর এইখানে আমাদের বাকি আছে কোনটা, এই যে ln x আর 7 নাম্বার। ln x নর্মালি আসে না, কারণ এইখানে মানে আমাদের বেশ কিছু সূত্র লাগে। এই যে এটা কোন চ্যাপ্টারের সূত্র, যে দ্বিপদী বিস্তৃতির বেশ কিছু সূত্র লাগে আর কি, কিন্তু দ্বিপদী বিস্তৃতি আমাদের শর্ট সিলেবাসে তো নাই, তো এটা আসার চান্স খুবই কম। এবং এর পরেরটা তো আমাদের দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ ফ্যাক্টোরিয়াল এর বেশ কিছু নিয়ম লাগবে, তো এইগুলো আমাদের শর্ট সিলেবাসে নাই, তো এগুলো এখন পড়াইলে বুঝবে না, কারণ আমরা যেহেতু ওইগুলা চ্যাপ্টার তো পড়িনি, দ্বিপদী বিস্তৃতি আমাদের শর্ট সিলেবাসে নাই। তো এইগুলা সাইন কজের গুলা জাস্ট পড়ে রাখবা, এইখান থেকে এই পরীক্ষায় একটা কিন্তু চলে আসবে। ওকে। তো এরপরে আমাদের এই চ্যাপ্টার আরো 2-3টা ম্যাথ আছে, ওগুলো ভর্তি পরীক্ষার ম্যাথ, ওইগুলো অনেক বড় বড়, ওইগুলো লাগবে না। তো এই চ্যাপ্টার এই পর্যন্ত শেষ আর কি। তো এটা এখানে থাক, আর আমি সরল রেখার বেশ কিছু জিনিস তোমাকে পড়ে রাখতে বলছিলাম, ওইগুলো পড়ে রাখিও। আমরা কালকে যেটা চ্যাপ্টার পড়বো ওইখানে সরল রেখা আমাদের বেশ ভালোভাবে লাগবে আর কি। আমাদের সমীকরণ লেখা অথবা ঢাল কি, ঢাল রিলেটেড, তারপর ঢালের যে বিভিন্নভাবে সমীকরণ লেখা যায়, y = mx, y = mx + c। তারপর এক্স অক্ষের সমান্তরাল লেখা কিভাবে আঁকে, ওয়াই অক্ষের সমান্তরাল লেখা, এক্স অক্ষের ঢাল কি হবে, ওয়াই অক্ষের ঢাল কি হবে। তারপর একটা বিন্দুর ঢাল দেওয়া আছে, এবং ওই বিন্দু ওই 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 রেখাটা আমাদের একটা বিন্দু দিয়ে যায়, মানে y - y1 = m × x - x1। এই সমীকরণগুলা, এগুলো ভালোভাবে রিভিশন দিয়ে রাখবো, আমরা কালকে ওই চ্যাপ্টারটা পড়বো আর কি। আর আজকে না পড়ি, আজকে এমনিতে একটু টায়ার্ড। তো আজকে এই পর্যন্ত থাকার, এইখানে 9.f শেষ। ওকে, এটা শেষ। আর 2 দিনে হয়তো শেষ করা যাবে এটা। তারপরে আমরা এরপরে চ্যাপ্টার যেটা যোগজীকরণ ওইটা শুরু করব। ওকে, তো এইখানে থাক আজকে। আচ্ছা।